আচ্ছা, আর 1 মিনিট ওয়েট করি আমরা। আশা করি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন আর আমার ভয়েসও শুনতে পাচ্ছ। আজকে জাস্ট চ্যাপ্টার 5 পড়াবো, তো এটা একদমই ছোট চ্যাপ্টার, বুঝছো? এটা পড়াইতে অনেক কম টাইম লাগবে। তো যারা আসো ক্লাসে, পুরো ক্লাসটা করিও কষ্ট করে। কিছুই নাই চ্যাপ্টার 5-এ, একদমই সহজ। আচ্ছা, অলমোস্ট সবাই আসছো, আর কেউ আসবা বলে মনে হয় না। আচ্ছা ঠিক আছে, শুরু করি। আচ্ছা দেখো, তো আজকে আমরা পড়ছি হচ্ছে 3 আর 4। এক তো একদমই সহজ, ওটাও লাস্টে আমি বলে দিব কি কি পড়বা এক থেকে। আর 3 আর 4 পড়ছি আমরা, 2 বাকি আছে। আমরা আজকে পড়বো হচ্ছে চ্যাপ্টার 5, ঠিক আছে? আচ্ছা, এটা একটা লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। সো এই সপ্তাহে যেহেতু ম্যাথের ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াইছি, এই জন্য কেমিস্ট্রি একটা লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াবো। অলরেডি অনেকগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াই ফেলছি আমরা। সো এইটা হচ্ছে একটা লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুঝছো? আবার ধরো সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 6। এটা হচ্ছে আমরা 1 বা 2 লেকচারে শেষ করব, ঠিক আছে? আর চ্যাপ্টার 7ও ইম্পর্টেন্ট আছে, ওইটা আমরা আলাদা করে পড়বো। সো এইটা যেহেতু একটা অ্যালোন লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আলাদা করে পড়াচ্ছি। আচ্ছা দেখো, তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। সো চ্যাপ্টার 7 হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আর এইটা হচ্ছে রাসায়নিক বন্ড। সো বিক্রিয়া বোঝার জন্য আমাদের আগে বন্ড বুঝতে হবে, ঠিক আছে? এই জন্য ওইটা পড়ার আগে আমাদের আসলে আগে এইটা পড়া উচিত। এখন বন্ড, রাসায়নিক বন্ধন কি কি রকমের আছে আমরা অনেকে জানি, তাও আমি একটু প্রথমে ওভারভিউ দিই যে কি কি বন্ধন আছে। প্রথম একটা বন্ধন আছে, সেটাকে আমরা বলি হচ্ছে, প্রথম যে বন্ধনটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন, ঠিক আছে? আরেকটা বন্ধন আছে যেটাকে আমরা বলি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। এন্ড থার্ডলি একটা বন্ড আছে যেটাকে আমরা বলি হচ্ছে, তোমাদের বইতে যেটা আছে সেটা হচ্ছে ধাতব বন্ধন, ঠিক আছে? মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। এছাড়া আরেকটা জিনিস আছে, আরেকটা বন্ধন আছে যেটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন, এই জিনিসটা তোমাদের বইয়ের মধ্যে দেয় নাই ভালো করে। সো জিনিসটা কি, এই সবগুলো আমি একটু বলি, একবারে বলে যাই। আয়নিক বন্ধন হচ্ছে নরমালি সেই বন্ধন যেটা দুইটা ধাতুর মধ্যে হয়, ঠিক আছে? দুইটা ধাতুর মধ্যে কিভাবে হয়, একজন ইলেকট্রন দেয় এবং একজন ইলেকট্রন নেয়, ঠিক আছে? এটা মূলত একটা দেয়া নেয়া, দেয়া নেয়ার সম্পর্ক, ঠিক আছে? একজন ইলেকট্রন দিবে, একজন ইলেকট্রন নিবে, যে দিচ্ছে তারটা আরেকজন নিয়ে নিবে। এই হচ্ছে আয়নিক বন্ধন। কোভ্যালেন্ট বন্ধন কি? এটা হচ্ছে দুইজনই দুইজনকে শেয়ার করবে একটা ইলেকট্রন, ঠিক আছে? দুইজনই দুইজনকে শেয়ার করবে, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এরপরে ধাতব বন্ধন কি? এটা কি? আচ্ছা, একটা স্টুডেন্ট মনে হয় ক্লাস করতে পারতেছে না, এজন্য কল দিয়েছে নাকি? এক সেকেন্ড, আমি একটু দেখি। টাকা পাঠাইছে এটা বলার জন্য কল দিছিল। আচ্ছা ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, এখন এই মেইন বন্ধন হচ্ছে 3টা, 1 2 3। এই 3টা হচ্ছে আসল বন্ধন, 3 প্রকার। সো আয়নিক বন্ধন আমরা বলছি এটা হচ্ছে দেয়া নেয়া সম্পর্ক। কোভ্যালেন্ট বন্ধন হচ্ছে এটা শেয়ারের সম্পর্ক, যে দুইজনই দুইজনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করবে। আর সন্নিবেশ বন্ধনটা হচ্ছে এরকম যে একজন ইলেকট্রন দিবে, ঠিক আছে? একজন ইলেকট্রন দিবে, অন্যজন ওই ইলেকট্রনটা নিবে না, বরং দুইজনই ওই ইলেকট্রনটা শেয়ার করবে, ঠিক আছে? দুইজনই শেয়ার করবে। এটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠে ভালো করে পড়বা যে এই বন্ধনটা কিভাবে হয়, ঠিক আছে? মানে একজন এক জোড়া ইলেকট্রন দিবে, দুইটা ইলেকট্রন, তারপরে এই দুইটা ইলেকট্রন দুইজন মিলে শেয়ার করবে, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, ঠিক আছে? আর ধাতুর কেলাসের মধ্যে যে বন্ধনগুলো হয়, যে ধরো আয়রনের মধ্যে একটা আয়রন রড, এই আয়রন রডের মধ্যে কি আছে? সব জায়গায় খালি আয়রনই আছে,
তাই না? সব জায়গায় খালি আয়রনই আছে এই রডটার মধ্যে। সো এই আয়রনগুলো কিন্তু আলাদা আলাদা ছোট 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 পার্টিকেল আকারে নেই, বরং এই সব আয়রনগুলো একসাথে একটা বন্ধনের মধ্যে আছে। সো ধাতুর কেলাসের মধ্যে ধাতুগুলা নিজেদের মধ্যে একটা বন্ড আকারে থাকে। এটা হচ্ছে মেটালিক বন্ড বা ধাতব বন্ধন। এই হচ্ছে একটা ওভারভিউ আমরা পাইলাম যে বন্ধনগুলা কি। এখন আমরা একটু ডিপে প্রথম থেকে জানবো যে বন্ধনগুলা কি। ঠিক আছে, একদমই সহজ, জাস্ট তোমরা দেখো, আমি বলি যে কি কি পড়া লাগবে, এটুকু জাস্ট দেখো, আর কিছুই লাগবে না। প্রথমে আমাদের যে জিনিসটা জানা লাগবে, এই চ্যাপ্টারটা শুরু হয়েছে এটা দিয়ে, যে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। সো লাস্ট যে লেকচারটা ছিল কেমিস্ট্রি, এটাই তোমাদের আমি সুন্দর করে ইলেকট্রন বিন্যাস শিখাইছি। তোমরা সবাই কি ইলেকট্রন বিন্যাস পারো এখন সবগুলো মৌলের? বলো, পারো? পারবো ভাইয়া। হ্যাঁ পারবা। তো ইলেকট্রন বিন্যাস যদি পারো তাহলে অনেক কিছু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এক হচ্ছে তোমরা ফোর্থ চ্যাপ্টারের এক মৌল পর্যায় সারণীর মধ্যে কোথায় আছে এটা করতে পারবা। সেকেন্ডলি তোমরা মৌলটা কোন বন্ধন গঠন করবে, কার সাথে গঠন করবে, এই জিনিসটা জানতে পারবা। থার্ডলি তোমরা মৌলটা কি বিক্রিয়া করবে এই জিনিসটাও জানতে পারবা। ঠিক আছে, তাহলে তিনটা জিনিস তোমরা ইলেকট্রন বিন্যাস দ্বারা বুঝতে পারবা। সো যোজ্যতা ইলেকট্রন কিছুই না, এটা হচ্ছে যে লাস্ট কক্ষপথে, ঠিক আছে, সর্বশেষ কক্ষপথে বা সর্বশেষ অরবিটে যে কয়টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন সংখ্যা। সো এই জিনিস এমনি তোমরা বুঝো, ধরো যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস করলে, ধরো ক্লোরিন, ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p5। আচ্ছা দেখো, এখানে আছে 2, এখানে আছে 8, এখানে আছে 7, অর্থাৎ এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7, অর্থাৎ জাস্ট লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে। এখন এই বয়সে এসে এই জিনিস তোমাদের কিন্তু খুব বেশি এক্সপ্লেইনের প্রয়োজন বোধ হয় না, যে কারণ তোমরা এই যোজ্যতা ইলেকট্রন যদি না বুঝো তাহলে তো তুমি পুরা কেমিস্ট্রি বইটা পড়ে আসো নাই, তাই না? তোমার যেহেতু পুরা কেমিস্ট্রি বই একবার পড়া হয়ে গেছে, সো তুমি যোজ্যতা ইলেকট্রন এমনি বুঝো। সো এখানে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। সো এই জিনিস তোমরা এমনি বুঝবা। এখন যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কি সেম? না, যোজ্যতা ইলেকট্রন আর যোজনী বা ভ্যালেন্সি কিন্তু সেম না। যোজনী হচ্ছে একটা যৌগ কতগুলা একযোজী যৌগের সাথে যুক্ত হইতে পারে। একযোজী যৌগ কে কে আছে? আমরা নরমালি দুইটা যৌগকে ধরি, একটা হচ্ছে, স্যার একটু ইংলিশটা বলবেন, আপনি কি যেন বললেন, আমি একটা ইংলিশটা বুঝি নাই। কোনটার বুঝো নাই? স্যার আপনি যোজনী কি ব্যাটে ছিল, এটা মানে কি? আচ্ছা, যোজনী বলতে বুঝাইছি ভ্যালেন্সি, আমি তো লিখে দিছি দেখো। যোজনী মানে ভ্যালেন্সি, আর যোজ্যতা ইলেকট্রন এটার মানে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স শেল ইলেকট্রন, অর্থাৎ সবার লাস্টে যে শেলটা থাকবে সেই শেলে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন আমরা পড়তেছি হচ্ছে যোজনী বা ভ্যালেন্সি। যোজনী বা ভ্যালেন্সি বলতে বোঝায় একটা যৌগ কতগুলা একযোজী যৌগ, মানে যার ভ্যালেন্সি এক, এরকম যৌগের সাথে যুক্ত হইতে পারে, এটা হচ্ছে যোজনী। এটা আমরা কমনলি দুইটাকে আইডিয়াল ধরি, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে ক্লোরিন, কারণ এইটারও ভ্যালেন্সি 1 আর এইটারও ভ্যালেন্সি 1। ঠিক আছে, এখন ধরো আমরা যে কোনো একটা যৌগের যোজনী বের করব, ধরো সোডিয়ামের বের করব অথবা ধরো ক্যালসিয়ামের বের করব। ঠিক আছে, কিভাবে বের করি আমরা? নরমালি একটা সহজ নিয়ম হচ্ছে এই যে, এই সোডিয়াম কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারবে, অথবা এই ক্যালসিয়াম কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারবে, এটার ভ্যালেন্সি তত। যেমন ধরো সোডিয়াম নরমালি একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়, তার মানে এটার ভ্যালেন্সি হচ্ছে 1। আবার ক্যালসিয়াম নরমালি দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয়, তার মানে এটার ভ্যালেন্সি হচ্ছে 2। আবার আমরা হাইড্রোজেন দিয়েও বের করি। ঠিক আছে, হাইড্রোজেন দিয়ে কিভাবে বের করি? ধরো H2O, এই হচ্ছে পানি সংকেত। এখন এটা দিয়ে আমরা বের করবো কি, যে অক্সিজেনের যোজনী কত বা অক্সিজেনের ভ্যালেন্সি কত। দেখো অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তার মানে অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2। আবার ধরো অন্য আর কি আছে, ধরো SO2, না এটা দিয়ে বের করা যাবে না। আচ্ছা, তো নরমালি হচ্ছে এই একটা পদ্ধতি যে কোনটার কয়টা হাইড্রোজেন অথবা কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে এইটার মাধ্যমে বের করা যায়। এখন একটা যৌগের মধ্যে অনেক সময় আমাদের জানতে চায় যে এই যৌগের মধ্যে এইটার যোজনী কত, এই যৌগের মধ্যে এইটার যোজনী কত। এখন ধরো ওই যৌগের মধ্যে একটাও হাইড্রোজেন নাও থাকতে পারে, অথবা ওই যৌগের মধ্যে একটাও ক্লোরিন নাও থাকতে পারে, তখনও কিন্তু আমাদের যোজনীটা গেজ করতে হয় যে যোজনীটা কত। ঠিক আছে, এখন যোজনী তোমাদের বইয়ের মধ্যে বড় বড় চার্ট দেওয়া আছে, আমি দেখাই। এই ধরো চার্ট দেওয়া আছে যে মৌল এই যোজনী এই, মৌল এই যোজনী এই, এরকম দেখবা যে অনেকগুলো চার্ট দেওয়া আছে, অনেকগুলো চার্ট দেওয়া আছে।
এখন এই চার্ট ধরে ধরে মুখস্থ করার থেকে ভালো, তোমরা অলরেডি জানি যে তোমাদের এগুলো মুখস্থ আছে, তাও আমি বলতেছি কারো যদি মুখস্থ না থাকে তার জন্য, যে এই চার্ট ধরে মুখস্থ করার থেকে ভালো যে এভাবে পর্যায় সারণী থেকে মুখস্থ করা। যে ধরো পর্যায় সারণী গ্রুপ 1 এর মৌলগুলা, এই সব মৌলগুলোর যোজনী কত 1, আবার এই গ্রুপ 2 এর মৌলগুলো এই সবগুলোর যোজনী কত 2, আবার ধরো এই যে গ্রুপ 3 এর মৌলগুলা, সরি এই যে গ্রুপ 14 এর মৌলগুলা, এগুলো সবগুলোর যোজনী হচ্ছে 3। ঠিক আছে, এভাবে মনে রাখা ভালো। আবার ধরো এই সাইড থেকে শুরু করলে এইগুলোর তো কোনো যোজনই নেই, কারণ এগুলো নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের যোজনই থাকে না, এরা কারোর সাথে যুক্ত হতে পারে না, এগুলোর যোজনী 0। যদি এইগুলো ধরো এই গ্রুপ 17, এগুলোর যোজনী আবার 1, আবার এইখানে যদি ধরো গ্রুপ 16, এগুলোর যোজনী 2, আবার এইগুলো যদি ধরো গ্রুপ 15, এগুলোর যোজনী 3। ঠিক আছে, এই পাশে আবার 1 2 3, এই পাশে আবার 1 2 3, এভাবে আগায়। ঠিক আছে, সো পর্যায় সারণী থেকে মনে রাখলে ইজিলি মনে রাখা যায় যে যৌগগুলোর যোজনী কত হবে। কিভাবে মনে রাখা যায়? যে যোজনী জিনিসটা মেইনলি আসে কই থেকে, যে তোমরা সবাই জানো, এটা একটু পরে আসি। ধরো আচ্ছা, এটা একটু পরে পড়াবো, তখন বুঝতে পারবা। আচ্ছা দেখো, সো আমরা এইভাবে মনে রাখবো, কারো যদি যোজনী মনে না থাকে সে এইভাবে মনে রাখবা যে এইগুলোর 1 এগুলোর 2, আবার এখানে এগুলোর 1 এগুলোর 2 এগুলোর 3, আর এটার তো হয়ই না। ঠিক আছে, এভাবে নরমালি অনেকগুলো যৌগের যোজনী মনে রাখা যায়। এছাড়া যোজনী কিন্তু অনেক রকম হইতে পারে। ঠিক আছে, এখন এইটা একটু আমরা শিখবো যে যোজনী কি কি রকম হইতে পারে। এই একটা টপিকে আছে যেটা থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে, আসলে এনডিসি অ্যাডমিশনে এইটা থেকে আসবে। ঠিক আছে, একটাকে আমরা বলি ম্যাক্সিমাম ভ্যালেন্সি বা সর্বোচ্চ যোজনী। হ্যাঁ, কেন আমার দিয়ে যাও। আরেকটাকে আমরা বলি হচ্ছে এফেক্টিভ ভ্যালেন্সি বা সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। আর থার্ডলি আরেকটাকে আমরা বলি ল্যাটেন্ট ভ্যালেন্সি বা সুপ্ত যোজনী। ঠিক আছে, এই তিনটা টার্ম তোমাদের জানা লাগবে এবং এইখান থেকে মেইনলি কোশ্চেনটা আসবে। এই চ্যাপ্টারে কোশ্চেন আসার মতো এই একটাই টপিক আছে, আর কিছু থেকে কোশ্চেন আসার মতো নাই। এই চ্যাপ্টারটা কিছুই নাই, একদমই সহজ চ্যাপ্টার, বুঝছো? সো সর্বোচ্চ যোজনী কি? সর্বোচ্চ যোজনী আগে তোমাদের জানা লাগবে যে কিছু কিছু যৌগ আছে যাদের যোজনী পরিবর্তনশীল। দেখবা তোমাদের বইয়ের মধ্যে এরকম যৌগ দেওয়া আছে, যেমন ধরো এই যৌগটা, এই সালফার। সালফারের দেখো 3টা যোজনী আছে, 2 আছে, 4 আছে, 6 আছে। ঠিক আছে, এই দেখো কার্বন, কার্বনের 2টা যোজনী আছে, 2 এবং 4। আবার ধরো কপারের 1 আর 2। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে যে পরিবর্তনশীল যোজনী কোন কোন মৌলের আছে। নরমালি তোমরা কি জানো কেউ যে অবস্থান্তর মৌল কাকে বলে? কেউ কি আমাকে বলতে পারবা যে অবস্থান্তর মৌল কাকে বলে? 3 থেকে 12 পর্যন্ত অবস্থান্তর। এটা হইতে পারে। মেইন ডেফিনেশনটা এরকম যে যেসব মৌলের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা অর্ধপূর্ণ আকারে থাকে। ঠিক আছে, মানে যেসব মৌলের ডি অরবিটালে সুস্থিত একটা আয়ন আছে না, প্রত্যেকটা মৌলে একটা সুস্থিত আয়ন থাকে। ধরো অ্যালুমিনিয়ামের 3+ হচ্ছে সুস্থিত আয়ন, আবার ধরো জিঙ্কের 2+ হচ্ছে সুস্থিত আয়ন, ধরো স্ক্যান্ডিয়ামের 3+ হচ্ছে সুস্থিত আয়ন। এরকম প্রত্যেকটা মৌলে কিছু সুস্থিত আয়ন থাকে। এই সুস্থিত আয়নের ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ থাকে তখন ওইটা হচ্ছে মেইনলি অবস্থান্তর মৌল। এখন তোমাদের এত জটিল ডেফিনেশন না জানলেও চলবে। তুমি যেটা আমাকে বলছো যে ওইটা আমি একটু দেখাই। তুমি আমাকে যেটা বলছো যে এইটা থেকে, সরি, তুমি আমাকে বলছো এই থেকে এই পর্যন্ত মিললে অবস্থান্তর মৌল, তাই না? এইটুকু হচ্ছে অবস্থান্তর মৌল। কিন্তু দেখো এর মধ্যে কিন্তু অবস্থান্তর মৌল ছাড়াও আছে, যেমন ধরো জিঙ্ক, এটা কিন্তু অবস্থান্তর মৌল না। ঠিক আছে, এটা কিন্তু এর মধ্যে পড়ে, বাট অবস্থান্তর মৌল না। আচ্ছা, সো আবার ধরো এখানে অ্যাক্টিনিয়াম আছে, এটাও কিন্তু অবস্থান্তর মৌল না, এটা কিন্তু এটার মধ্যে পড়ছে, এটার মধ্যে পড়ছে, কিন্তু এটা কিন্তু অবস্থান্তর মৌল না, এরকম। আচ্ছা, সো আমি যেটা বলছি ওটার মধ্যে সবগুলো চলে যায়। যাই হোক, এত ডিটেল তোমাদের জানা লাগবে না। তোমাদের যেটা জানা লাগবে যে অবস্থান্তর যে মৌলগুলা, এইগুলাই নরমালি পরিবর্তনশীল যোজনী দেখায়। ঠিক আছে, এই মৌলগুলোর মধ্যেই দেখবা যে বেশিরভাগ পরিবর্তনশীল যোজনী এলা কাহিনী এটার মধ্যেই। এছাড়া যে নাই এমন না। যেমন ধরো কার্বন এখানে আছে, এটা কিন্তু অবস্থান্তর মৌল, সরি এটা অবস্থান্তর মৌল না, বাট এটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেখায়। ঠিক আছে, আচ্ছা, সো তোমাদের এই কয়টা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এই কয়টা যে পরিবর্তনশীল যোজনী কে কে দেখায় এবং কি কি যোজনী দেখায়, এটা একটু কষ্ট করে তোমাদের প্রত্যেকটাই এখানে মুখস্থ করতে হবে। ঠিক আছে,
অনেকবার পরিবর্তনশীল যোজনী দিয়ে নরডেমে প্রশ্ন আসছে এবং আবারও আসতে পারে। ঠিক আছে, নরডেম আমাদের একটা হিন্টস দিচ্ছে, সেই হিন্টস আমরা যদি গ্রহণ না করি সেটা আমাদের লস। আচ্ছা আচ্ছা, আমরা বুঝলাম যে পরিবর্তনশীল যোজনী কারা দেখায়। এখন ধরো এইখানে আমি দেখতে পাচ্ছি যে সালফারের যোজনী আছে 3টা, 2 আছে, 4 আছে এবং 6 আছে। এই 3টার মধ্যে ম্যাক্সিমাম কোনটা, সবচেয়ে বড় নিউমেরিক্যাল ভ্যালু কার? 6, তাই না? সো সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। অর্থাৎ কোন একটা মৌলের যতগুলা যোজনী আছে এর মধ্যে সবচেয়ে বড় নিউমেরিক্যাল ভ্যালু যেটা, ওইটাই হচ্ছে সর্বোচ্চ যোজনী। ঠিক আছে, এটা একদম ইজি বোঝা, এখানে না বোঝার কিছু নেই। সেকেন্ডলি কথা হচ্ছে, কোন একটা মৌল যখন একটা যৌগের গঠন করে আসে, যেমন ধরো ধরো এই আয়রন, ঠিক আছে, আয়রন একটা যৌগ গঠন করে আসে, 2টা যৌগ এখানে দেখতে পাচ্ছ। এই ধরো প্রথমে তুমি FeCl2 এর দিকে তাকাও। এই FeCl2 কে যদি তুমি অ্যানালাইজ করো, আমি আগেই বলছি যে যোজনী কাকে বলে, একটা মৌল যতগুলা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে ওইটাকে ওইটার যোজনী আমি বলতে পারবো বা ভ্যালেন্সি আমি বলতে পারবো। সো এইখানে আয়রনের যোজনী কত? এখানে আয়রনের যোজনী হচ্ছে 2, তাই না? কারণ এটা 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, এখন এইখানে আয়রনের যোজনী কত? এই যৌগের মধ্যে এটা 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, সো এটার যোজনী হচ্ছে 3। অর্থাৎ কোনো একটা যৌগ কোনো একটা মৌল কোনো একটা যৌগ গঠন করার সময় যে যোজনীটা শো করে, ঠিক আছে, যে যোজনীটা শো করে ওইটাই হচ্ছে ওইটার সক্রিয় যোজনী বা ইফেক্টিভ ভ্যালেন্সি। ঠিক আছে, ইফেক্টিভ ভ্যালেন্সি বের করার সময় আমরা শুধু দেখবো ওই যৌগটা, যৌগ না বলে দিলে আমাদের কিন্তু ইফেক্টিভ ভ্যালেন্সি আমরা বের করতে পারবো না। যৌগ আমাদের বলে দিতে হবে যে এই যৌগের মধ্যে এই মৌলটার ইফেক্টিভ ভ্যালেন্সি কত। ঠিক আছে, তাহলে আশা করি এটা পারবা। যেমন ধরো আমাকে বলো যে এই SO3-তে, দাঁড়াও একজনকে আমি জিজ্ঞেস করি, নাহিদ বলো আমাকে যে SO3-তে সালফারের সক্রিয় যোজনী কত? নাহিদ শুনতেছো? ভাই সক্রিয় যোজনীর জন্য কি ছিল? সক্রিয় যোজনী হ্যাঁ, আরেকবার এক্সপ্লেইন করি। সক্রিয় যোজনী হচ্ছে, মানে ইংলিশটা কি? ইংলিশ হচ্ছে ইফেক্টিভ ভ্যালেন্সি। তাহলে হ্যাঁ 6। ইফেক্টিভ ভ্যালেন্সি হচ্ছে 6। ঠিক আছে, পারছো তুমি, গুড। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটাই যে যখন আমাদের ইফেক্টিভ ভ্যালেন্সি বা সক্রিয় যোজনী জিজ্ঞেস করবে তখন আমরা কি করব, তখন আমরা যৌগটার দিকে তাকাবো। ঠিক আছে, আমরা যা মুখস্থ করছি ওইটা আমরা দেখবো না। আমরা জানি সব সময় থেকে জেনে আসছি কার্বনের যোজনী 2, ঠিক আছে, কিন্তু যখন আমাকে মিথেনের মধ্যে জিজ্ঞেস করছে অর্থাৎ একটা যৌগ দিয়ে দিছে, তখন আমি কি মুখস্থ করছি ওইটা আমি ভুলে যাব। আমি যৌগটার দিকে তাকায় চিন্তা করব যে আচ্ছা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, আমি তো জানতাম যে হাইড্রোজেন যে কয়টা যুক্ত হয় ওইটাকেই ওইটার যোজনী বলে, তার মানে 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটার এখানে ইফেক্টিভ ভ্যালেন্সি হচ্ছে 4। ঠিক আছে, এইটুকু চিন্তা করবো, আশা করি এই জিনিস সবাই পারবা। এখন যেটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসতে পারে, সবচেয়ে আসার পসিবিলিটি বেশি, সেটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি অথবা সুপ্ত যোজনী। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে সর্বোচ্চ যোজনী যেটা আছে Vmax মাইনাস যেটা ওই যৌগের মধ্যে সক্রিয় আছে অর্থাৎ VE, এটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি PL। ঠিক আছে, এটা একটু মনে রাখবা সবাই, যে খুব সহজ কথা, সর্বোচ্চ যোজনী এবং সুপ্ত যোজনীর মধ্যে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর মধ্যে পার্থক্যই হচ্ছে সুপ্ত যোজনী। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরো এখানে আমি কিছু প্র্যাকটিস করাই।
আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই আসো, 14 জন আসো, ঠিক আছে। সরি, দেখো, সো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি তোমাদের তিনটা যোজনী শিখাইছি বা তিনটা ভ্যালেন্সি শিখাইছি। একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালেন্সি, একটা হচ্ছে ইফেক্টিভ ভ্যালেন্সি বা সক্রিয় যোজনী, আর একটা হচ্ছে ল্যাটেন্ট ভ্যালেন্সি বা সুপ্ত যোজনী। এখন আমি বলছি কি যে সুপ্ত যোজনী হচ্ছে সেই জিনিস যেটা সবচেয়ে বড় যোজনী এবং যেটা কাজ করতেছে যৌগের মধ্যে, এফেক্টিভ যোজনী, এই দুইটার মধ্যে পার্থক্যটাই হচ্ছে সুপ্ত যোজনী, ঠিক আছে, যেটা দেখা যায় না। আচ্ছা, এখন আমি প্র্যাকটিস করার জন্য সালফিউরিক অ্যাসিড নিছি। সালফিউরিক অ্যাসিডের সালফারের সুপ্ত যোজনী কত, এটা তোমার ধরো কোশ্চেন আসছে, ঠিক আছে, এনডিসিতে, যে সালফারের সুপ্ত যোজনী কত। তুমি কি করবা, আগে বের করবা এই যৌগের মধ্যে সালফারের সক্রিয় যোজনীটা কত, এটা তোমার আগে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এই যৌগের মধ্যে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 6। আবার আমরা জানি যে সালফারের সর্বোচ্চ যোজনীও 6। তার মানে সালফারের এই যৌগের মধ্যে ল্যাটেন্ট যোজনী বা সুপ্ত যোজনী কত, 0, ঠিক আছে। এরকম ভাবে তোমার করতে হবে। আচ্ছা, এরপরে ধরো এইটার মধ্যে তোমাকে বলছে যে সালফারের সুপ্ত যোজনী কত, এটা একজন আমাকে বলো যে কত হবে, চ্যাট বক্সে বলো। চার বলছো সালে, মুশফিক 4 বলছো। আচ্ছা 4 হবে, দেখি। আচ্ছা, সালফারের সর্বোচ্চ যোজনী আমরা জানি হচ্ছে 6, আর এখানে যোজনী কত, এখানে যোজনী হচ্ছে 2, তার মানে 4 হবে, ঠিক আছে, ঠিক বলছো তোমরা। আবার ধরো SO2 এর ক্ষেত্রে সালফারের ক্ষেত্রে কত হবে বলো সবাই, চ্যাট বক্সে বলো। 2 বলছো সবাই, দেখি। সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, আর এখানে যোজনী আছে কত, 4, তার মানে সুপ্ত আছে হচ্ছে 2, ঠিক আছে। তাহলে ইজি, সবাই পারবা, এটা সবাই পারবা। এই তিনটা যখন পারছো তোমরা সবকিছু পারবা। এমন কেউ আছো যে সুপ্ত যোজনী কনসেপ্টটা এখনো বুঝো নাই, বলো তো, কেউ আছো কিনা যে সুপ্ত যোজনী কনসেপ্টটা এখনো ধরতে পারো নাই? আশা করি সবাই বুঝছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের যে টপিকটা আছে এটা হচ্ছে যৌগমূলক বা রেডিক্যালস, ঠিক আছে। রেডিক্যালস নিয়ে কি পড়া লাগবে, পরীক্ষায় কি কোশ্চেন আসবে এটা আমি তোমাকে একটু বলি। পরীক্ষায় আসবে যে ফসফোনিয়াম আয়নের সংকেত লিখো বা ফসফোনিয়াম যৌগমূলকের সংকেত কোনটি, এইটা আসবে, ঠিক আছে। কোনটি হইলে অপশন থাকলে তুমি এমনি পারবা, এটা কোনো ব্যাপার না, কিন্তু মেইনলি যেটা আসবে সেটা হচ্ছে সংকেতটা লিখো খাতায়। এক কথায় প্রশ্নের মধ্যে এই জিনিসটা আসবে। এই জিনিস কি তোমরা সবাই পারবা? এই একটা চার্ট কি মুখস্থ করতে পারবা? পারবো স্যার। জি ভাই, পারবো। এটা এর মধ্যে অনেক কিছু আছে একদম সহজ। ধরো এই অ্যামোনিয়াম, এ ধরো কার্বনেট, এই ধরো বাইকার্বনেট, তারপরে ধরো সালফেট, বাইসালফেট। এই যে হাইড্রোজেন যেগুলো আছে না, এগুলোর আরেক নাম হচ্ছে বাই, বুঝছো? হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট, হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট, এরকম। আচ্ছা, একটা হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করলে এটাকে আমরা বাই বলি। আচ্ছা, সো এই জিনিস, এইটা হচ্ছে একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবং এখানে আধান যত, সবগুলারই দেখবা যে আধান যত যোজনীয় তত, ঠিক আছে, কোনো পার্থক্য নাই। আধান যত যোজনীয় তত, সো এগুলা মুখস্থ করা লাগে না। এগুলোর যোজনী কত, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। এগুলার চার্জ যত হবে যোজনী ততই হবে, ঠিক আছে। এবং তোমাকে বিভিন্ন যৌগ দিয়ে, ধরো বিভিন্ন যৌগ দিয়ে তোমাকে বলতে পারে ওইটা সংকেত লিখতে। আশা করি এই জিনিস সবাই পারবা। তাও আমি বলি যে ধরো কেমন আসবে, ধরো আসবে হচ্ছে ধরো অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত লিখো, এরকম কোশ্চেন আসবে যে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত, এটা লিখো, এটা আসবে। সো এটা আসলে তোমরা কি করবা, তোমরা সবাই জানো যে যে দুইটাকে লিখবো আমি, ধরো অ্যামোনিয়া আর নাইট্রেট। এবার আমরা কি করব যে চার্জগুলো ইন্টারচেঞ্জ করি, এইটার চার্জ দেই এইটাকে আর এইটার চার্জ দেই এইটাকে, ঠিক আছে। বা যোজনীটা ইন্টারচেঞ্জ করি আর কি, এইটার যোজনী এইটাকে, এইটার যোজনী এইটাকে, এরকম দিলে হয়ে যায়, ঠিক আছে। সো তোমরা যদি এটা চার্জ সহ মুখস্থ করো, যার সংকেতটা যদি মুখস্থ করো, তাহলে চার্জ তো তুমি এমনি বুঝবা, চার্জ বুঝলে যোজনী তুমি এমনি বুঝবা, আর যোজনী বুঝলে তুমি সংকেত এমনি লিখতে পারবা যৌগে, ঠিক আছে। সো এই জিনিস ক্লিয়ার, এই জিনিস নিয়ে কোনো সমস্যা নেই। এখন দেখো এই জিনিসগুলো কিন্তু একদমই সহজ জিনিস। যে কোনো ভর্তি পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি 10টা কঠিন জিনিস পারলা না, তোমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি একটা সহজ জিনিস মিস করো, তোমার চান্স ওইখানে বাদ হয়ে যাবে। কেন? এর কারণ হচ্ছে সহজ জিনিসটা সবাই পারে, ঠিক আছে। এই সবাই পারা জিনিস যখন তুমি পারবা না, তখন তুমি যে
500 জন ওই জিনিসটা পারছে, সেই 500 জনের পিছে তুমি থাকবে, ঠিক আছে? একটা কঠিন জিনিস যেটা পারছেই হয়তো 30 জন, এই 30 জনের পিছে তুমি গেলেও তোমার কোনো সমস্যা নাই, তুমি চান্স পাবা। কিন্তু যখন তুমি এই 500 জনের পিছে চলে গেছো তখন কিন্তু তোমার চান্স মিস হয়ে যাবে, ঠিক আছে? আমি আমার একটা উদাহরণ দিই। ধরো আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, আমার তো ছোটবেলা থেকে টার্গেট ছিল ইঞ্জিনিয়ার হব, ঠিক আছে? এবং আমি ইন্টারমিডিয়েট লাইফেও পুরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, অ্যাডমিশন লাইফেও পুরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নিয়েছি। আমি মেডিকেলে কোনো ব্যাচেও ছিলাম না, কোনো কোর্সেও ছিলাম না, কারো কাছে পড়িও না মেডিকেলের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্যই পড়ছি। সো হয়েছে কি যে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে, আমি ওইটার 2-3 সপ্তাহ আগে মেইনলি পড়াশোনা শুরু করছিলাম মেডিকেলের জন্য। যে মানে আমার ফ্রেন্ডরা সবাই দিচ্ছিল মেডিকেলে, ভাবছিল যে প্রথম এক্সাম ওইটা দিয়ে দেই, আমিও ভাবছিলাম যে আচ্ছা দিয়ে দেই, প্রথম এক্সাম যেহেতু দিয়ে দেখি এডমিশনটা কেমন, এরপরে বুয়েটের জন্য টাইম তো আছেই। সো আমি হচ্ছে ওই এক্সামটা অ্যাপেয়ার করছি, ঠিক আছে? এখন অ্যাপেয়ার করলেই তো কাজ হবে না, মেডিকেলের জন্য যারা মেইনলি প্রিপারেশন নিছে এরা কিন্তু বায়োলজি খুব ভালো করে পড়ছে, ঠিক আছে? বায়োলজির এরা এক একটা বস, এরা 3টা-4টা টেক্সট বুক পড়ছে। কিন্তু আমি কিন্তু বায়োলজি অত ভালো করে পড়ার আমার সুযোগ হয় নাই। কেন? কারণ আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বেশি পড়তে হয়েছে আমার। আমি ম্যাথ অনেক ভালো করে পড়ছি, ফিজিক্স অনেক ভালো করে পড়ছি, বায়োলজি অত ভালো করেও পড়ি নাই। বাট আমার বেসিকটা ভালো ছিল বায়োলজির, মানে বেসিক বায়োলজি যা পড়ানোর আমি ওইটা রাজীব ভাইয়ের কাছে পড়ছিলাম, তো ওইটা আমি ভালো করে পড়ছিলাম, বুঝছো? এখন যখন ভর্তি পরীক্ষা অ্যাপিয়ার করছি তখন আমাদের সময় বায়োলজি কোশ্চেনটা হয়েছে একদম সুপার লেভেলের হার্ড, মানে এত হার্ড কোশ্চেন যে 2011 সালের বায়োলজি কোশ্চেনটা লাস্ট এরকম হার্ড ছিল। এরপরে এসে আমাদের 2022-এর কোশ্চেনটা এত হার্ড হয়েছে, এর আগে এর মধ্যে এত হার্ড কোশ্চেন আর হয় নাই, বুঝছো? এখন বায়োলজি আমি এমনি পারি না, এর মধ্যে বায়োলজি কোশ্চেন হার্ড, আমি এমনি কিন্তু বায়োলজি পারি না। বায়োলজি আমাদের কোশ্চেন থাকে 30টা, এই 30টার মধ্যে সম্ভবত আমি 16টা কোশ্চেনই ভুল করছিলাম বায়োলজি, বুঝছো? 16টা ভুল করছি আর 14টা মনে হয় পারছি। ভুল করছি বলতে এর মধ্যে অনেকগুলো স্কিপ আছে আর অনেকগুলো ভুল আছে। আর বাকি যেগুলা ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, এই যে জিনিসগুলা, এইগুলোর মধ্যে আমি কোনো কিছুই ভুল করি না তেমন, সবগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে, ইংলিশ, এগুলো সব আমি মোটামুটি পারছি। এবং আমি চান্স পাওয়ার, মেডিকেলে চান্স পাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে এইটা যে আমি যে সহজ জিনিস ছিল, ফিজিক্স সহজ আসতে পারছি, কেমিস্ট্রি সহজ আসতে পারছি, জিকে সহজ আসতে পারছি, যেটা কঠিন ছিল এটা আমি পারি নাই। সো এটা কোনো ইম্প্যাক্টই করে নাই, কারণ যে ছেলেটা বায়োলজি প্রিপারেশন ভালো করে নিছে ওই ছেলেটাও বায়োলজি পারে নাই, আমি বায়োলজি প্রিপারেশন নেই নাই, আমিও বায়োলজি পারি নাই, না পারা কাটাকাটি। আর যেটা ওই ছেলেটা কি করছে যে সহজ প্রশ্নের মধ্যে 2-একটা ভুল করছে, আমি কি করছি সহজ প্রশ্ন একটাও ভুল করি নাই, সো আমি টিকে গেছি, বুঝছো? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, এই কথাটা যদি তোমরা তোমাদের এডমিশন টেস্ট পর্যন্ত মাথায় রাখতে পারো তাহলে তোমাদের জীবনে অনেক উপকার হবে। কঠিন জিনিসের পিছে দৌড়ানোর থেকে অনেক ভালো সহজ জিনিসে নিজের এফিসিয়েন্সি ম্যাক্সিমাম করা, ঠিক আছে? যখন তোমার সহজ জিনিসের উপর এফিসিয়েন্সি ম্যাক্সিমাম হবে তখন তোমার কঠিন জিনিস নিয়ে চিন্তাই করা লাগবে না। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা একটা জিনিস সম্পর্কে জানবো। হ্যাঁ ঠিক বলছো, বাড়া না পেরেও এখন ডক্টর হব, এখন তো পারি আর কি। আচ্ছা দেখো, সো নিষ্ক্রিয় গ্যাসগুলার ইলেকট্রন বিন্যাসের দিকে আমরা একটু আবেগভরা দৃষ্টিতে তাকাবো, তাকায় দেখবো যে এটার মধ্যে কি জিনিস মিল আছে, ঠিক আছে? মিল থেকে তোমরা দেখবা যে দেখো এই হিলিয়ামকে বাদ দাও, হিলিয়ামকে বাদ দিলে নিয়নের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন আছে। আর্গনেরও আছে 8টা, ক্রিপ্টনেরও আছে 8টা, জেননেরও আছে 8টা, রেডনেরও আছে 8টা, এবং অর্গানিজমেরও আছে 8টা, ঠিক আছে? তার মানে সবগুলো নিষ্ক্রিয় গ্যাস এর শেষে 8টা ইলেকট্রন নিয়ে বসে আছে। এবং নিষ্ক্রিয় গ্যাসের আরেকটা নাম যেহেতু নোবেল গ্যাস, এবং এরা যেহেতু ইনার্ট, অর্থাৎ এরা কারো সাথে বিক্রিয়া করে না, এরা নিজের আভিজাত্য নিয়ে বসে থাকে। সো আমরা বলতে পারি যে 8টা ইলেকট্রন নিজের শেষ কক্ষপথে থাকা একটা আভিজাত্য, এবং এটা এমন একটা স্টেট যে স্টেটে গেলে সে কারোর সাথে বিক্রিয়া করতে চায় না, এবং এটা একটা শান্তির জায়গা। সো প্রত্যেকটা মৌলই এই শান্তির জায়গায় যাইতে চায় যে তার সর্বশেষ শক্তি স্তরে যাতে 8টা ইলেকট্রন থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার জন্য একটা নিয়ম আছে, যে নিয়মটাকে আমরা বলি অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম ইংরেজিতে এটাকে বলে হচ্ছে অক্টেট। অর্থাৎ প্রত্যেকটা মৌল চায় নিজের সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন অর্জন করতে, ঠিক আছে? এবং এখানে একটা ব্যতিক্রম তোমরা দেখতে পাচ্ছ যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা আছে ইলেকট্রন, স্টিল হিলিয়াম একটা ইনার্ট যৌগ। সো আরেকটা নিয়ম আছে যেটাকে আমরা বলি 2-এর নিয়ম বা ডুয়েট, ঠিক আছে? এটা বলে যে প্রত্যেকটা মৌল চায় তার সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক
জোর ইলেকট্রন রাখতে, ঠিক আছে। ডুয়েট মানে যে সবার সর্বশেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকবে এমন কিন্তু না। ডুয়েট মানে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে জোর ইলেকট্রন থাকবে, ঠিক আছে, ইভেন ইলেকট্রন থাকবে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। এই কনসেপ্টটা তোমরা অনেকেই বুঝো না। ডুয়েট মানে বা দুইয়ের নিয়ম মানে এই না যে সর্বশেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকবে। এটার মানে এই যে সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোর ইলেকট্রন থাকবে। অর্থাৎ ধরো 10টা ইলেকট্রন আছে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে, কিন্তু মৌলটা কি করছে যে একটা সাম্যাবস্থা অর্জন করছে। এর মানে এটা কোন নিয়ম মেনে করছে? ডুয়েট মেনে করছে, কারণ এখানে 5 জোড়া ইলেকট্রন আছে, ঠিক আছে। অথবা ধরো এখানে আছে 12টা ইলেকট্রন, এর মানে কি এখানে 6 জোড়া ইলেকট্রন আছে। এবং এই জিনিসটা জানবা যে এই দুইটা অক্টেট এবং ডুয়েটের মধ্যে কোন নিয়মটা বেশি আধুনিক? এটার মধ্যে ডুয়েট হচ্ছে বেশি আধুনিক, কারণ এটা দিয়ে সবগুলো মৌলের সব কাহিনী ব্যাখ্যা করা যায়। মেডিকেল লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও দিব, এখানে তো প্রত্যেক দিন যে হাজার হাজার এক্সপিরিয়েন্স হয় এগুলো নিয়ে ভিডিও করতে গেলে দেখা যাবে যে এটা একটা আলাদা জনরা হয়ে গেছে, বুঝছো। মেডিকেল একটা ম্যাজিক্যাল জায়গা। তোমরা যারা যদি কেউ জীবনে ডাক্তার হইতে চাও তাইলে তোমাদের মানে অনেকে দেখবা যে মেডিকেল নিয়ে খুব করে, মানে ডিমোটিভেট করে। বাট এই জিনিসটা আমি নিজে মেডিকেলে নিজের ইচ্ছার বিরুদ্ধে আসছিলাম, বাট এসে এখন পার্সোনালি আমার মেডিকেল জায়গাটা এত বেশি পছন্দ এবং এত বেশি ভালো লাগে যে আমি কেউকে ডিমোটিভেট করি না। আমার ছেলে মেয়ে হইলে আমি সবগুলোকে মেডিকেলে পড়াবো যদি চান্স পাই আর কি। এর কারণ হচ্ছে এটা একটা ম্যাজিক্যাল জায়গা, মানুষের অনেক কাছাকাছি যে কাজ করা যায়, যে সুযোগটা আসলে আল্লাহ খুব কম মানুষকেই দেয়। আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে তোমাদের পরীক্ষা আসতে পারে যে কোন নিয়মটা বেশি আধুনিক, অক্টেট এবং ডুয়েটের মধ্যে কোনটা বেশি আধুনিক। অবশ্যই দুয়ের নিয়মটা বেশি আধুনিক, এটা দিয়ে আমরা সবকিছু ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। কখনোই দেখবা না যে একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে অথবা 3টা ইলেকট্রন আছে অথবা 5টা ইলেকট্রন আছে অথবা 7টা ইলেকট্রন আছে এবং মৌলটা সাম্যাবস্থায় আছে। যদি এরকম নাম্বারের অর্থাৎ অড নাম্বারের ইলেকট্রন কারোর মধ্যে থাকে, বেজোড় ইলেকট্রন কারোর মধ্যে থাকে, তাহলে ওই যৌগটা চাবে কি? চাবে অন্য কোনো মৌলের সাথে ইলেকট্রন দান করে বা গ্রহণ করে বা শেয়ার করে একটা যৌগ গঠন করতে, ঠিক আছে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা, তাইলে তোমার জন্য এই জিনিসগুলো ক্লিয়ার। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে তোমাকে এভাবে ঘুরায় কোশ্চেন করতে পারে যে রাসায়নিক বন্ধন গঠনের উদ্দেশ্য কি? রাসায়নিক বন্ধন গঠনের উদ্দেশ্য কি? এইমটা কি রাসায়নিক বন্ধন গঠনে? একজন আমাকে বলতো যে এইমটা কি রাসায়নিক বন্ধন গঠনে? স্থিতিশীলতা অর্জন। হ্যাঁ, স্থিতিশীলতা অর্জন। অর্থাৎ আমরা সবাই চাই স্থিতিশীলতা বা স্টেবিলিটির জন্য প্রত্যেক মৌলের সর্বশেষ শক্তির স্তরে স্থিতিশীল। হ্যাঁ, অনেকে অনেক রকম কথা বলছো। একজন বলছো আমাকে যে প্রত্যেকটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যাতে 8টা ইলেকট্রন থাকে অথবা এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকে, এটা একটা ভালো কথা। আরেকজন বলছো যে স্থিতিশীলতা অর্জন করতে হবে, হ্যাঁ এটাও একটা ভালো কথা। মেইন কথা হচ্ছে সবাই চায় যে শান্তিতে থাকতে, পৃথিবীর সবাই চায় শান্তিতে থাকতে এবং যে শান্তিতে আছে তার মতো হইতে, ঠিক আছে। তাহলে শান্তিতে আমাদের পর্যায় সারণীর মধ্যে কে আছে? এরা আছে, কারণ এদের জীবনে কোনো বিক্রিয়া নাই, এদের জীবনে আওয়ামী লীগের সাথেও মারামারি নাই, বিএনপির সাথেও নাই, সমন্বয়কদের সাথেও নাই। এরা নিজের মতো নিজের জায়গায় বসে আছে, ঠিক আছে। তাহলে এরা আছে শান্তিতে। তাহলে সবাই বলো, এনসিপি বলো অথবা আওয়ামী লীগ বলো অথবা বিএনপি বলো, এরা সবাই কি চাবে? এদের মতো হইতে চাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাকি সব মৌলগুলা এরকম শান্তিতে থাকতে চাবে এবং এইটাই হচ্ছে রাসায়নিক বন্ধন গঠনের উদ্দেশ্য। রাসায়নিক বন্ধন গঠনের উদ্দেশ্য কি? নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা, ঠিক আছে। এই কথাটা মনে রাখবা যে যদি এই লাইনটা আসে তোমার ভর্তি পরীক্ষায় যে রাসায়নিক বন্ধন গঠনের উদ্দেশ্য কি, তুমি বলবা যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। আচ্ছা, শেষ। এখন আমরা একটু ক্যাটায়ন নিয়ে জানবো। খুবই সিলি কথা, ক্যাটায়ন কি তোমরা সবাই জানো যে ক্যাটায়ন কি? যখন কোনো কেউ ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করে সে নিজে কি হয়ে যায়? হয়ে যায় পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রন নিজে একটা নেগেটিভ জিনিস। যখন কোনো জিনিসের মধ্যে একটা নেগেটিভ জিনিস কমে যায় তখন সেই জিনিসটা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সো ক্যাটায়ন কারা গঠন করে? ক্যাটায়ন কারা গঠন করে এটা একটু তোমার জানা লাগবে যে ক্যাটায়ন মেইনলি কারা গঠন করে। এইটা গঠন করে যারা ধাতু তারা। কেন ধাতু গঠন করে এটা একটু বুঝাই তোমাদের। ধরো এই হচ্ছে পর্যায় সারণী। মেইনলি ক্যাটায়ন কারা গঠন করে? এখানে গঠন করে হচ্ছে এরা, তো গঠন করে সবাই এরা। এছাড়া আর কে গঠন করে বলো? মেইনলি এখানে যারা শুরুর দিকের মৌলগুলো, ধরো এই শুরুর দিকের মৌলগুলো, পর্যায় সারণীর প্রথম দিকের মৌলগুলো সব ক্যাটায়ন গঠন করে, ঠিক আছে। এর কারণ কি?
শুরুর দিকের মৌলগুলো কি ছোট নাকি বড় বলো তো এই পরের মৌলগুলোর থেকে? একজন আমাকে বলো যে এই মৌলটা ছোট নাকি এই মৌলটা ছোট? পটাশিয়াম ছোট নাকি ক্রিপ্টন ছোট বলো? ক্রিপ্টন ক্রিপ্টন ছোট, তাই না? ছোট। তাহলে এই মৌলটা হচ্ছে বড়, তাহলে যে বড় তার নিজের বাইরের একটা ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ অনেক কম না? নিজের বাইরের একটা ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ কিন্তু অনেক কম। সো আমি কিন্তু খুব সহজেই ওই মৌলটা থেকে ইলেকট্রন বের করে ফেলতে পারবো, তাই না? সো যেটা বড় ওইটা থেকে আমরা খুব ইজিলি ইলেকট্রন বের করে ফেলতে পারি। এই জন্য আমরা দেখি যে পর্যায় সারণীর শুরুর দিকের মৌলগুলা নর্মালি ক্যাটায়ন গঠন করে, এবং এই মৌলগুলো সবাই ধাতু। যারা ক্যাটায়ন গঠন করে এরা সবাই ধাতু, ঠিক আছে? এখন ধাতু আমরা কেমনে চিনবো? তোমাদের বয়সে বা তোমাদের থেকে আর একটু ছোট বয়সে আমি লাস্টে আম আছে এরকম সবগুলাকে ধাতু ভাবতাম, বুঝছো? এই যে দেখো, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম সবার লাস্টে আম আছে। আর যেটা লাস্টে নাই আম, ওইটারও আসলে ইংরেজি নামটা নিলে দেখা যায় লাস্টে আম আছে। আচ্ছা, আশা করি তোমরা এখন সবাই ধাতু চিনো, ঠিক আছে? ধাতুর লাস্টে আম দিয়ে বোঝা যায় না। তোমরা যে ধরো গোল্ড যে ধাতু এটা সবাই জানো, ঠিক আছে? মার্কারি যে ধাতু এর লাস্টে আম থাকুক আর না থাকুক তোমরা জানো, যদিও এটার ইংরেজি নামটার লাস্টে আম আছে। দেখো, অরাম, এটা হাইড্রার জাইরাম। আচ্ছা, যাই হোক, মেইনলি তোমাদের জানা লাগবে যে যেহেতু ধাতু আকার ছোট, সরি আকার বড়, এবং এই জন্য এইটার হচ্ছে আয়নীকরণ শক্তি কম, এই জন্য এটার মধ্যে এটা ক্যাটায়ন গঠন করে, এটুকু জানবা। আচ্ছা, অ্যানায়নের ক্ষেত্রেও সেম কথা। অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন তৈরি হয়। অ্যানায়ন নিজে হচ্ছে নেগেটিভ চার্জ। কেন নেগেটিভ চার্জ? কারণ ইলেকট্রন নিজে একটা নেগেটিভ চার্জ। একটা নেগেটিভ চার্জ আমার মধ্যে আনলে আমি নিজে নেগেটিভ হয়ে যাব, এটাই সত্য। এবং অ্যানায়ন কারা গঠন করবে? এটা তোমরা দেখবা যে পর্যায় সারণীর যে লাস্টের দিকের মৌলগুলা, পিছের দিকের মৌলগুলা, এইগুলা মেইনলি অ্যানায়ন গঠন করবে। এবং এরা মেইনলি কি? এরা হচ্ছে অধাতু বা নন মেটাল, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে মেটাল যারা ক্যাটায়ন গঠন করে, এবং এরা হচ্ছে অধাতু বা নন মেটাল যারা, তারা হচ্ছে অ্যানায়ন গঠন করে, ঠিক আছে? এটুকু জানবা। এবং পর্যায় সারণীর লাস্টের দিকের, শেষের দিকের মৌলগুলা, যে কোনো একটা পর্যায়ের শেষের দিকের মৌলগুলা অ্যানায়ন গঠন করে, এবং শুরুর দিকের মৌলগুলা ক্যাটায়ন গঠন করে, এটুকু জানবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জানবো ক্যাটায়ন এবং অ্যানায়ন আমরা কেন জানছি। ক্যাটায়ন, হ্যাঁ ফারহান যেটা বলছো ঠিক, ক্যাটায়ন এবং অ্যানায়ন আমরা কেন জানছি, কারণ আমরা এখন শিখবো আয়নিক বন্ধন। হ্যাঁ, আয়নিক বন্ধন হচ্ছে ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। এর থেকে আগের লাইনটা এইটা হওয়া উচিত যে আয়নিক বন্ধন হচ্ছে মেটাল প্লাস নন মেটাল, অর্থাৎ ধাতু প্লাস অধাতু। তোমার পরীক্ষায় কি আসবে সবকিছু পড়ানোর আগে শর্টকাটে আমি এটা বলে দিই। পরীক্ষায় আসবে হচ্ছে নিচের কোনটি আয়নিক বন্ধন, ঠিক আছে? সবাই যদি তোমরা এখানে যে 12 জন আসো সবাই কি ধাতু এবং অধাতু চেনো? একজন আমাকে বলো যে ভাই এখনো ভালো করে চিনি না, কোনটা ধাতু কোনটা অধাতু। আচ্ছা, সবাই চিনো, ঠিক আছে? সবাই যদি এটা চিনো তাহলে তোমরা সবাই এই প্রশ্ন পারবা যে নিচের কোনটি আয়নিক বন্ধন। কারণ যখনই তুমি একটা জায়গায় দেখবা যে একটা ধাতুর সাথে একটা অধাতু বিক্রিয়া করছে, তুমি বুঝে যাবা যে এটা আয়নিক বন্ধন। যখনই তুমি দেখবা যে একটা ধাতুর সাথে একটা অধাতু না, বরং দুইটাই অধাতু বা অন্য যে কোনো কিছু বিক্রিয়া করছে, তখন তুমি বুঝবা যে এটা আয়নিক বন্ধন না। খুব সহজ কথা, এই একটা কথা দিয়ে তুমি সবকিছু বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো ক্যাটায়ন এবং অ্যানায়ন, এদের মধ্যে তোমরা সবাই স্থির তড়িৎ পড়ছো। সবার আগে তোমাদের এই যে স্থির তড়িৎ পড়াইলাম। স্থির তড়িতের মধ্যে তোমরা শিখছো না যে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ দুইটা বিপরীত রকম চার্জ। এই চার্জগুলো পরস্পরকে কি করবে বলতো? অ্যাট্রাক্ট করবে না? আকর্ষণ করবে না? এই আকর্ষণ বলটা কেমন? এটা হচ্ছে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল। স্থির তড়িৎ আকর্ষণ বল, ঠিক আছে? সো ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরকে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল বা একটা স্ট্যাটিক কারেন্টে বলে, অথবা এই বলটার আরেকটা নাম আমি বলতে পারি, এটা হচ্ছে কুলম্ব বল। এটা হচ্ছে কুলম্ব বল। এই কুলম্ব বলে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলটাই হচ্ছে আয়নিক বন্ধন গঠনের মেইন কারণ, ঠিক আছে? এই আকর্ষণ বলটাই হচ্ছে আয়নিক বন্ধন গঠনের মেইন কারণ। এটা একটু জানবা। আর জানবা কারা তাইলে আয়নিক বন্ধন গঠন করবে। আয়নিক বন্ধন
গঠন করবে। তাহলে আমরা জানি যে ধাতু আর অধাতু মিলে করে। তাহলে ধাতু কারা কারা আছে? গ্রুপ 1 এর মৌলগুলা, গ্রুপ 2 এর মৌলগুলা। ঠিক আছে, অধাতু কারা আছে? পর্যায় সারণী থেকে দেখে আসতে হবে। এইগুলা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গ্রুপ 17, না হ্যাঁ এটা হচ্ছে গ্রুপ 17 আর এটা হচ্ছে গ্রুপ 16। ঠিক আছে, 16 17 কি, এক সেকেন্ড আমি একটু রিচেক দিই, ভুল জিনিস শেখানো যাবে না। হ্যাঁ 16 আর 17, ঠিক আছে। আচ্ছা, সো গ্রুপ 1 আর 2 এর ধাতুগুলা আর গ্রুপ 16 আর 17 অধাতুগুলা এরা পরস্পরের মধ্যে আয়নিক বন্ড গঠন করবে। ঠিক আছে, একদম ইজি। আয়নিক বন্ধন বন্ধন কি? ধাতু আর অধাতুর বন্ধন। তাহলে ধাতু কোথায় আছে? 1 আর 2 তে আছে। অধাতু কোথায় আছে? 16 আর 17 তে আছে। এরাই আয়নিক বন্ধন গঠন করবে। ঠিক আছে, এখন আমরা জানি যে পর্যায় সারণী তৈরি করছে মানুষ। তোমাদের প্রথম ক্লাসেই বলছি পর্যায় সারণী তৈরি করছে মানুষ, আর মানুষের তৈরি করা কোনো কিছু পারফেক্ট হয় না। সো এটার মধ্যে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম গ্রুপ 1 2 এর মৌল না হওয়া সত্ত্বেও এটা যেমন ক্যাটায়ন গঠন করে, এখানে দেখো ক্যাটায়ন আমি বলছিলাম যে ক্যাটায়ন গঠন করে হচ্ছে গ্রুপ 1 আর 2 এর মৌলগুলো, বাট এখানেও দেখবা যে অ্যালুমিনিয়ামও গঠন করে। অ্যালুমিনিয়াম যদিও কি 1 2 এর মৌল না, 13 এর মৌল গ্রুপ, তারপর ওইটা গঠন করে। ঠিক আছে, এখানেও অ্যালুমিনিয়াম গ্রুপ 13 এর মৌল হওয়া সত্ত্বেও এটা আয়নিক বন্ধন গঠন করে। তাহলে তোমরা সবাই এই জিনিসটা জানবে যে 1 2 16 17 এবং অ্যালুমিনিয়াম এরা হচ্ছে আয়নিক বন্ধন গঠন করে। ঠিক আছে, আশা করি এটা সবাই পারবা। আচ্ছা, ওয়ার্নিং আসছে, প্যারা নেই। আচ্ছা, সমস্যা নেই, আবার জয়েন করবো আমরা। আচ্ছা, সো এখন আমরা শিখবো হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এখন আমি বলছি যে, আচ্ছা একটা কথা তোমাদের কোশ্চেন করি, সেটা হচ্ছে বলো যে আয়নিক বন্ধন গঠন হয় কোন বলের সাহায্যে? বলো, পড়াইছি, একজন বলো আমাকে। স্থির তড়িৎ হ্যাঁ, স্থির তড়িৎ আকর্ষণ বল অথবা কুলম্ব বল, এই কুলম্ব কোশ্চেনটা বল। আসতে পারে যে কোনো জায়গায়। ঠিক আছে, যে স্থির তড়িৎ আকর্ষণ বল বা কুলম্ব বলের সাহায্যে আয়নিক বন্ধন গঠন হয়। এখন সমযোজী বন্ধন তাইলে কি? সমযোজী বন্ধনে আয়নিক বন্ধনে কি হয় যে আগে ক্যাটায়ন অ্যানায়ন বুঝাইছি আগে, যে ইলেকট্রন দেয়া ইলেকট্রন নেওয়া। আর সমযোজী বন্ধনে হয় কি? ইলেকট্রন শেয়ার। ঠিক আছে, ইলেকট্রন শেয়ার, অর্থাৎ ধরো এখানে একটা লোক আছে আর এখানে একটা লোক আছে। ঠিক আছে, উনি দেখতেছে যে ওনার একটা ইলেকট্রন দরকার, একটা ইলেকট্রন দরকার। ঠিক আছে, আর ইনি দেখতেছে যে এনারও একটা ইলেকট্রন দরকার। ঠিক আছে, এই একটা ইলেকট্রন হইলে উনিও জীবনে শান্তিতে থাকতে পারবে, এই একটা ইলেকট্রন হইলে উনিও জীবনে শান্তিতে থাকতে পারবে। কিন্তু উনি কি চাইলে ওনাকে দিতে পারবে একটা ইলেকট্রন? না, কারণ ওনার অলরেডি একটা দরকার। উনি আরো একটা দিয়ে দিলে কি হবে? ওনার দুইটা ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে। উনিও কিন্তু চাইলে ওনাকে একটা দিতে পারবে না, কারণ ওনার অলরেডি একটা দরকার। একটা দিয়ে দিলে দুইটা ইলেকট্রন ঘাটতি হয়ে যাবে। কিন্তু আশেপাশে অন্য এমন কেউ শেয়ারিং নাই। করবে একটু। হ্যাঁ রাইট, আশেপাশে এমন কেউই নাই যে ওকে একটা ইলেকট্রন দিতে পারবে, ওকে একটা ইলেকট্রন দিতে পারবে। ওরা দুইজনই আছে এখানে। তখন ওরা কি করবে? ওরা একটা ইলেকট্রনকে দুইজন মিলে শেয়ার করবে। ঠিক আছে, দুইজন মিলে শেয়ার করবে। শেয়ার করলে কি হবে? যে ওর ইলেকট্রন যেটা দরকার ছিল সেটা সে পেয়ে যাবে, ওরও ইলেকট্রন যেটা দরকার ছিল সেটা সে পেয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটাই, এই কনসেপ্টটাই হচ্ছে সমযোজী বন্ধন। এখন শেয়ার যখন করে তখন এই যে বলটা, যে বন্ধন, যে শক্তিটা, এটা কিন্তু কম হয়। কেন? কারণ এইখানে যে বলটা হয় এটা ওইরকম স্থির তড়িৎ আকর্ষণ বল, কিন্তু অনেক শক্তিশালী একটা বল, খুবই শক্তিশালী বল। তোমরা ফিজিক্সে পড়ছো পৃথিবীর মধ্যে 4টা বল আছে। ঠিক আছে, একটা বল হচ্ছে মহাকর্ষ বল, একটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল। সো সবল নিউক্লিয় বলের পরপরই 2 নাম্বার সবচেয়ে পৃথিবীর শক্তিশালী বল হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, তাই না? তার মানে যখন আমরা আয়নিক বন্ধন গঠন করছি তখন খুব শক্তিশালী একটা বন্ধন গঠন করছি, বাট যখন আমি সমযোজী বন্ধন গঠন করতেছি তখন আমি কোন বল দিচ্ছি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তখন আমি দিচ্ছি ভ্যান ডার ওয়ালস বল। এই ভ্যান ডার ওয়ালস বলটা ওইটার মতো অত শক্তিশালী না। ঠিক আছে, ওইটার থেকে অনেক কম শক্তিশালী। সো সমযোজী বন্ধনগুলোও
অতটা শক্তিশালী হয় না, কম শক্তিশালী একটা বন্ধন না, ঠিক আছে? তাদের মধ্যে বোঝাপড়াটা কেমিস্ট্রিটা অত ভালো না, ওইখানে কেমিস্ট্রিটা যত বেশি স্ট্রং, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে এক কথা। 2 নাম্বার কথা হচ্ছে কেমনে আমরা চিনবো যে কোনটা সমযোজী বন্ধন। তোমাদের তো পরীক্ষা আসবে যে নিচের কোনটি সমযোজী বন্ধন। 1 নম্বরে তোমরা এইভাবে বুঝতে পারো, এলিমিনেশন টেকনিক। এলিমিনেশন টেকনিক কি করতে পারো, যে যেগুলা তোমরা জানো আয়নিক বন্ধন, ওইগুলাকে এলিমিনেট করবা, থাকবে একটা, 4টা অপশনের মধ্যে একটা থাকবে, ওইটা লিখবা, ঠিক আছে? আর 2 নাম্বার তোমরা কি করতে পারো, যে তোমরা দেখবা যে কোনটা অধাতু আর অধাতুর বন্ধন। যেমন ধরো তোমাকে দিছি H2O পানি, এইটাও অধাতু এইটাও অধাতু, তাহলে এই বন্ধনটা কি হবে, SO2, এইটা অধাতু এইটাও অধাতু, ঠিক আছে? ধরো আর আছে কি H2CO3, এইটা অধাতু এইটা অধাতু এইটাও অধাতু, সবাই অধাতু, ঠিক আছে? তাহলে এই সব ক্ষেত্রে দেখবা কি যে যখন একাধিক অধাতু অধাতু প্লাস অধাতু বিক্রিয়া করবে, তখন সেইটাই হবে হচ্ছে অধাতু প্লাস অধাতু বিক্রিয়া করবে, সেইটাই হচ্ছে বিচ্ছিরি হয়েছে। আচ্ছা, সেইটাই হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন, ঠিক আছে? এছাড়া এখানে আসলে বোঝার কিছু নেই। এখন এখানে তোমাদেরকে কয়েকটা জিনিস দিছি যেটা তোমাদের মুখস্থ করতে হবে। আয়নিক যৌগের এক্সাম্পল, সমযোজী যৌগের এক্সাম্পল মুখস্থ না করলেও চলবে, বুঝে লিখলেও চলবে। গ্যাসীয় সমযোজী যৌগ কি কি আছে, তরল কি কি আছে, কঠিন কি কি আছে, এটা একটু মুখস্থ করা লাগবে। একজন একটু স্ক্রিনশট দাও, পরে গ্রুপে দিয়ে দিও। না হয়েছে। নাও হয়েছে, আচ্ছা ঠিক আছে। তাহলে দাও দেখি কতক্ষণ আছে টাইম, 7 মিনিট আছে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের, এইটুকু মুখস্থ করা লাগবে। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, তাইলে এই চ্যাপ্টারের আমাদের বেসিক পুরো জিনিসটা শেষ, ঠিক আছে? এটা একটু বুঝে বুঝে আমরা পড়বো, এখন বুঝে বুঝে পড়বো, আর সারা জীবন আমাদের অন্য কোনো ভাবে পড়া লাগবে না। ইন্টারমিডিয়েটেও এই সেম জিনিস আছে, আর একটু বিস্তারিত আছে, এখন একটু ভালো করে পড়লেই চলবে, ঠিক আছে? তখন আর তোমাদের পরে পড়া লাগবে না। দাঁড়াও আছে, আচ্ছা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, ইংরেজিতে এটাকে বলে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট, ঠিক আছে? গলনাঙ্ক মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট, স্ফুটনাঙ্ক মানে হচ্ছে বয়েলিং পয়েন্ট। আচ্ছা, আমাকে বলো যে একটা যৌগকে যখন আমি গলাবো ভাই, তখন যৌগটাকে আমার ভাঙা লাগবে না? যৌগটার বন্ধনগুলোকে ভাঙা লাগবে না? নাইলে তাকে কি আমরা গলাইতে পারবো? পারবো না। সো কোনো একটা যৌগকে গলানো বা এটাকে আমরা মানে যদি আমি বাষ্প বানাইতে চাই, এই দুইটার জন্যই তার বন্ধনগুলোকে আমার ভাঙা লাগবে। এখন যে বন্ধন বেশি শক্তিশালী ওইটাকে ভাঙা বেশি কঠিন না? তাইলে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে বেশি। এটা কে বুঝো না বলো আমাকে? আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে, এটা কে বুঝো না? কেউ আসো যে কেন বেশি হবে এটা বুঝো নাই? আরেকবার বলি, দেখো যে কোনো একটা যৌগকে গলাইতে হইলে বা বাষ্প বানাইতে হইলে তার বন্ধনগুলোকে ভাঙা লাগবে, কারণ যার বন্ধন বেশি শক্তিশালী তাকে ভাঙতে বেশি তাপ লাগবে। তাহলে আয়নিক যৌগে বেশি তাপ লাগবে এটাকে ভাঙতে, সো এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। সমযোজী যৌগে এটা কম, ঠিক আছে? কারণ আমি বলছি যে এটা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা অতটা পাওয়ারফুল না। 2 নম্বর কথা, পানিতে কোনটা দ্রবণীয় হবে। এখন একটা কথা একটু গুরুত্বপূর্ণ, দেখো একটা সমযোজী যৌগ যখন তৈরি হয় তখন এটার মধ্যে 2টা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, ঠিক আছে? 2টা প্রান্ত থাকে, 2টা পোল থাকে, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল। এখন কোনো কিছু যদি পানিতে গুলে যাইতে হয় তখন কি করতে হবে, যে এইটাকে ভাগ হয়ে যাইতে হবে, পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালে ভাগ হয়ে যাইতে হবে, ঠিক আছে? এখন আচ্ছা, আগে তোমাদের এই এই সবকিছুর আগে একটা কথা বলি, সেটা হচ্ছে পানি কেমন যৌগ বলো তো? আয়নিক নাকি সমযোজী? সমযোজী, পোলার সমযোজী। হ্যাঁ, পানি হচ্ছে একটা, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা সমযোজী যৌগ। তাহলে সমযোজী যৌগের মধ্যে কি কোনো টার্মিনাল থাকে, পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকে? না, তবে নাই, পানিতে ধনাত্মক ঋণাত্মক প্রান্তে থাকে। রাইট, সমযোজী যৌগের মধ্যে কোনো টার্মিনাল থাকার কথা না, তাই না? সমযোজী যৌগের মধ্যে কোনো পজিটিভ নেগেটিভ টার্মিনাল থাকার কথা না, কিন্তু হয় কি যে ধরো একটা পানির আঁকি, এই হচ্ছে ও, এই হচ্ছে এইচ, এই হচ্ছে এইচ, এই একটা পানি আঁকছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন কি তোমরা লিভ নিয়ে আবার জয়েন করবে নাকি? তখন ঝামেলা কম হইলো। আচ্ছা, আমি ঠিক আছে ভাই, লিখ নেই।
লিঙ্ক দেই, আবার জয়েন করো, কারণ 4 মিনিট আছে তো, পরে শেষ টাইমে ঝামেলা নেই। আচ্ছা দেখো, এখন এই হচ্ছে একটা সমযোজী যৌগ, সুন্দর একটা সমযোজী যৌগ, ঠিক আছে। এখন এই সমযোজী যৌগে কোনো পজিটিভ বা নেগেটিভ টার্মিনাল থাকার কথা ছিল না, কিন্তু এখানে একটা ঘটনা ঘটে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রন নেগেটিভিটি, এটার ভ্যালু হচ্ছে 3.4 অ্যারাউন্ড, ঠিক আছে। এবং হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.2। এটা তোমাদের বইয়ের যে ভ্যালু ওইটা তোমরা মুখস্থ করবে, এটা না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ইলেকট্রন নেগেটিভিটি মানে হচ্ছে সমযোজী বন্ধনের মধ্যে যে ইলেকট্রনটা শেয়ার হয়, ধরো এখানে তো দুইটা ইলেকট্রন শেয়ার আছে, এখানে তো দুইটা ইলেকট্রন শেয়ার আছে, এই ইলেকট্রনটাকে নিজের দিকে কে টানতেছে, ঠিক আছে, নিজের দিকে কে টানতেছে, যার ইলেকট্রন নেগেটিভিটি বেশি সে নিজের দিকে টানবে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি বেশি হচ্ছে অক্সিজেনের, সো সে নিজের দিকে ইলেকট্রনটাকে একটু টানবে। তাইলে ইলেকট্রন নিজে ভাই একটা নেগেটিভ জিনিস, এই নেগেটিভ জিনিসকে যে নিজের কাছে টানবে সে নিজে কি হয়ে যাবে, আংশিক নেগেটিভ হয়ে যাবে না, যাবে। আর যার জীবন থেকে নেগেটিভ জিনিস সরে গেল সে কি হয়ে যাবে ভাই, আংশিক পজিটিভ হয়ে যাবে, তাই না? সে আংশিক পজিটিভ হয়ে যাবে, কারণ তার জীবন থেকে একটা টক্সিক মানুষ চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটাই হচ্ছে জানার ব্যাপার, যে পানির মধ্যে যদিও কি কোনো প্রান্ত থাকার কথা ছিল না, কিন্তু পানির মধ্যে একজন আছে খুব ডমিনেন্ট মানুষ, সে হচ্ছে অক্সিজেন, যার ইলেকট্রোনেগেটিভিটি 3.4। এই মানুষটা থাকার কারণে পানি আংশিক পজিটিভ এবং আংশিক নেগেটিভ দুইটা প্রান্তর তৈরি হয়, এবং প্রান্তকে আমরা কি বলি, পোল। তাহলে পানিকে আমরা কি বলবো, পোলার যৌগ, ঠিক আছে। যার পোল তৈরি হয়েছে তাকে আমরা কি যৌগ বলবো, পোলার যৌগ, ঠিক আছে। এখন পানি যদিও কে সমযোজী, কিন্তু সে আচরণ করবে কার মতো, আচরণ করবে একটা আয়নিক যৌগের মতো, কারণ আয়নিক যৌগ নরমালি পোল থাকে, কিন্তু এখানে তারও পোল তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু জানলে আমি এখন অনেক কিছু বুঝতে পারবো। আচ্ছা, পানি হচ্ছে পোলার যৌগ, ঠিক আছে, পানি হচ্ছে পোলার যৌগ। এখন পোলার যৌগতে তাইলে কে বেশি দ্রবণীয় হবে, যার পোল আছে। পোল কার আছে ভাই, আয়নিক যৌগের আছে, তাহলে আয়নিক যৌগ দ্রবীভূত হবে, কোভালেন্ট যৌগ দ্রবীভূত হবে না, ঠিক আছে, হবে না। এখানে বেশি কম না, এখানে হবে এবং হবে না। আচ্ছা, এখন অপোলার দ্রাবক, অপোলার দ্রাবক কি কি আছে? অপোলার দ্রাবক আছে ধরো ইথার, ঠিক আছে, তারপর ধরো টেট্রাক্লোরোমিথেন, এই জিনিসগুলো হচ্ছে অপোলার দ্রাবক। অপোলার দ্রাবকে দেখো দ্রাবণীয় দ্রব্যতা বা দ্রাবণীয়তার একটা সূত্র আছে, যেটাকে আমরা বলি লাইক ডিসলভস লাইক, ঠিক আছে। অর্থাৎ বাপ যেমন হবে ছেলেও তেমন হবে, ঠিক আছে, যে যেমন সে তেমন যৌগকে দ্রবীভূত করবে। আচ্ছা, তাহলে যে পোলার সে পোলার যৌগকে দ্রবীভূত করবে। পোলার হচ্ছে আয়নিক যৌগগুলা, এগুলা পানিতে দ্রবীভূত হবে। আবার অপোলারকে কোভালেন্ট যৌগগুলা, তাহলে এগুলা অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে, কিন্তু পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। আশা করি সবাই বুঝছো এবং মনে থাকবে এটা, ঠিক আছে। পোলার দ্রাবক পানি যে একা এরকম না, আরো পোলার দ্রাবক আছে, এগুলা বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, মনে রাখবা। এখন দেখো বিদ্যুৎ পরিবাহিতা, বিদ্যুৎ নিজে কি, বিদ্যুৎ নিজে হচ্ছে ইলেকট্রন, তাই না? তাহলে ইলেকট্রন পরিবহন সেই করতে পারবে যার টার্মিনাল আছে, নেগেটিভ পজিটিভ দুইটা পটেনশিয়াল আছে। তোমাদের স্থিতিবিদ পড়ানোর সময় পড়াইছি যে ইলেকট্রন নেগেটিভ মানে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যায়, তাহলে পটেনশিয়াল ডিফারেন্সটা আসেই শুধুমাত্র আয়নিক যৌগের মধ্যে। তাহলে আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করবে, কোভালেন্ট যৌগ করবে না, ঠিক আছে। এখন ক্লাস গঠন দেখো, নরমালি কারা ক্লাস গঠন করে, নরমালি আয়নিক যৌগরা ক্লাস গঠন করে, সমযোজী যৌগ করে না, কিন্তু কয়েকটা ব্যতিক্রম আছে। সবগুলোরই ব্যতিক্রমগুলো পড়া খুব ইম্পর্টেন্ট, এটার জন্য ব্যতিক্রম সম্ভবত চিনি, ঠিক আছে। আচ্ছা, সো তোমরা মনে রাখবা যে কমন কোনগুলো এবং ব্যতিক্রম কোনগুলো, কমন নিয়ম কি এবং ব্যতিক্রম নিয়ম কি, এই দুইটা জিনিস মনে রাখবা, তাহলে তোমাদের কেমিস্ট্রি পকেটে, ঠিক আছে। আচ্ছা, সো এইটুকু জিনিসই হচ্ছে মেইনলি আমাদের এই চ্যাপ্টারে পড়ার। আর কয়েকটা জিনিস আউট অফ দ্য সিলেবাস একটা জিনিসের এমসিকিউ আসতে পারে, আগের বইতে ছিল, এখানে আমি লিখে দেই একটু। সেটা হচ্ছে এটার আকৃতি কেমন, মিথেনের আকৃতি কেমন। মিথেনের আকৃতি হচ্ছে চতুস্তলকীয়, চতুস্তলকীয় ইংরেজি হচ্ছে টেট্রাহাইড্রাল, সম্ভবত টেট্রাহাইড্রাল। আর এইটার আকৃতি হচ্ছে কৌণিক,
কৌণিক, ইংরেজিতে বলে বেন্ড, ঠিক আছে। এবং H2O এর আকৃতিও কৌণিক বা বেন্ড অথবা ভি শেপ, ঠিক আছে। এটা একটু সিলেবাসের বাইরে এই জিনিসটা পড়তে পারো চাইলে। এইটুকুই হচ্ছে এই চ্যাপ্টারের পড়া। সো আমি একটু রিক্যাপ করি কি কি পড়বা, পিডিএফ থেকে রিক্যাপ করি যে এখান থেকে কি কি পড়া লাগবে। দেখো, প্রথম কথা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন কার কয়টা, এটা তোমরা ইলেকট্রন বিন্যাস জানলেই জানবা, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস জানলেই এই জিনিস জানবা, সো এটা পড়া লাগবে না। সেকেন্ডলি, যোজনী বা যোজ্যতার মধ্যে তোমার কি পড়া লাগবে হচ্ছে এখানে কার কার একাধিক যোজনী আছে। মেইন যোজনী তো তোমাদের জানা লাগবেই, ওইটা আমি পর্যায় সারণী থেকে পড়তে বলছি। একাধিক যোজনী কার আছে এটা মুখস্থ করতে হবে, প্রত্যেকটা যৌগগুলো মুখস্থ করবা, ঠিক আছে। সালফারের 2 যোজনী কোন যৌগে, 4 কোন যৌগে, 6 কোন যৌগে, অ্যালুমিনিয়ামের, তারপর আয়রনের, ফেরিক ক্লোরাইড কোনটা, ফেরাস ক্লোরাইড কোনটা, এগুলো একটু মুখস্থ করতে হবে। শেষ, এই একটা মুখস্থ করার জিনিস। 3 নাম্বার হচ্ছে যৌগমূলকগুলোর কোনটার নাম কি, কোনটার সংকেত কি, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে, মাস্ট। আচ্ছা, এই রাসায়নিক সংকেত লেখার নিয়ম এগুলো বাচ্চামি, এগুলো পড়া লাগবে না। আচ্ছা, এইগুলো পড়া লাগবে না। এরপরে হচ্ছে অষ্টক এবং দ্বয়ের নিয়মের মধ্যে কোনটা আধুনিক, এটা একটু জানা লাগবে। আচ্ছা, একটা জিনিস পড়াই এখানে, সেটা হচ্ছে তোমাদের কোন একটা যৌগ গঠনের পরে জিজ্ঞেস করতে পারে যে এই যৌগের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে, বন্ধন জোড় ইলেকট্রন কয়টা আছে। এটার জন্য তোমরা পড়বা কি, এটার নিয়মটা হচ্ছে লুইস সংকেত লিখতে হবে। লুইস সংকেত লিখতে হবে, তারপরে বন্ধন জোড়টা কাউন্ট করতে হবে। বন্ধন জোড়টা কাউন্ট করতে হবে, তারপর টোটালটা থেকে বন্ধন জোড়টা বিয়োগ করতে হবে। যেমন ধরো CH4, এই CH4 এর লুইস সংকেতটা আমি লিখবো, ধরো কার্বন, ঠিক আছে। আচ্ছা, কার্বনের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p4, আচ্ছা 4। তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা, তাই না? না সরি, 2p2, 4টা ইলেকট্রন আছে সর্বশেষ শক্তি স্তরে। তাহলে 4টা ইলেকট্রন ধরো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। এখন এইখানে 4টা হাইড্রোজেন আসছে, 1 2 3 4। এবার হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে শেয়ার হবে, 1 2 3 4। এই ধরনের সংকেতটাকে আমরা বলি লুইস সংকেত। এখন এইটা লেখার পরে আমি কিন্তু বুঝতেছি যে বন্ধন জোড় ইলেকট্রন কয়টা হয়েছে, 1 2 3 4, 4টা বন্ধন জোড় ইলেকট্রন হয়েছে, ঠিক আছে। এখন বন্ধন জোড় ছাড়াও যদি কোনো ইলেকট্রন কার্বনের বাকি থাকতো, তাহলে ওইটা হইতে হচ্ছে এটার মুক্ত জোড় ইলেকট্রন, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন নাই, বা হাইড্রোজেনেরও যদি থাকতো তাহলে হইতো, কিন্তু এখানে কিন্তু কারণ নাই, এজন্য হয় না, বুঝছো। সো এইভাবে তোমরা এটা কাউন্ট করবে। এটা এখনের সিলেবাসে নাই, এখন তোমাদের যে বই ওই বইতে এটা নাই, কিন্তু 2-1টা এরকম দিয়ে দিতে পারে, এবং আমি 2-1টা পরীক্ষায় দিব, দিয়ে যদি দেখি তোমরা পারো নাই, তখন আরো কিছু প্র্যাকটিস শিটের মধ্যে ইনক্লুড করে দিব না। আচ্ছা, এগুলো এখনের সিলেবাসে নাই, এজন্য এগুলো আমি অত গুরুত্ব দিয়ে পড়াইনি। আচ্ছা, এরপরে কি পড়বা, এরপরে পড়বা হচ্ছে রিডিংটা পড়বা একবার ভালো করে, ঠিক আছে। খুব ভালো করে রিডিং পড়বা। এই যে আয়নিক যৌগের ডেফিনেশন পড়বা, আয়নিক যৌগ কারা গঠন করে এটা পড়বা, আয়নিক যৌগের উদাহরণ পড়বা, সমযোজী যৌগের ডেফিনেশন পড়বা, কারা গঠন করে পড়বা, উদাহরণ পড়বা, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে আর কিছু পড়া লাগবে না। এই যে কোনটা তরল সমযোজী কোনগুলা, কঠিন সমযোজী কোনগুলা, এগুলো পড়বা। এই তরল সমযোজী মানে তরল বলতে কক্ষ তাপমাত্রায় তরল। তারপর হচ্ছে এই পার্থক্যগুলা যে ছক আকারে পড়াইছি আমি, এই ছক আকারেই মুখস্থ করবা। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি, দ্রাব্যতা নমনীয়তা কার বেশি, এবং বইয়ের মধ্যে কোথাও যদি একটা সংকেত থাকে ভাই, এইটা অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে। তুতের সংকেত কি, কাপড় সোডার সংকেত কি, এটা কিন্তু একবার এনডিসিতে আসছে, কাপড় কাঁচা সোডার সংকেত কি, ঠিক আছে। এবং কোনটার সাথে কয়টা কেলাস পানি থাকে, এই জিনিস অন্যান্য অনেক চ্যাপ্টারেও আছে, বাট যেখানেই বইয়ের মধ্যে যেখানেই কোনো সংকেত দেখবা এটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে পড়বা যে অক্সিজেন ঋণাত্মকতার মান কত, ইলেকট্রোনেগেটিভিটির মান কত, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান কত, এই দুইটা পড়বা। এটা ভাই তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কেন পোলার, এটা বুঝায় বলো, তোমার কনসেপ্ট ভালো কিনা এটা বোঝার জন্য। আচ্ছা, পোলার দ্রাবকের নাম যদি তোমাকে জিজ্ঞেস করে, যদি বলে পানি ছাড়া আর একটা পোলার দ্রাবকের নাম বলো, তাহলে ইথানলের নাম বলবা। আচ্ছা, শেষ। এরপর কেলাস কারা গঠন করে নরমালি, আর ব্যতিক্রম কি, এটা পড়বা, ঠিক আছে। আর ধাতব বন্ধন নিয়ে তেমন কিছু পড়া লাগবে না, এখানে শুধু পড়বা যে ধাতব বন্ধনে মানে ধাতুর মধ্যে তড়িৎ পরিবহনে কে সাহায্য করে, এটা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন বা সঞ্চরণশীল ইলেকট্রন সাহায্য করে, এটুকু জানলে চলবে। এবং ডেফিনেশনটা লাগবে, ধাতব বন্ধন কাকে বলে এটা জানা লাগবে, শেষ, ঠিক আছে। এই চ্যাপ্টারে আর কিছু পড়ার নেই, এটা মনে হয় সবচেয়ে সহজ চ্যাপ্টারগুলোর একটা।
আচ্ছা, জাবের কি টিউটর পড়াইছিল? গাইডে শিখছিলাম, গুড। ঠিক আছে, তোমরা যারা শিখছো ভালো। আচ্ছা, এগুলো লাগে না, সিলেবাসের বাইরে জিনিস নরমালি এনডিসিতে কখনোই দেয় না, তাও দিতে পারে। যদি দিয়ে ফেলে তখন তো আমাদের কিছু বলার থাকবে না, থাকবে? তো এই জন্য ভাইয়া একটু শেষের স্লাইডটা ফিরে যান তো, একটু স্ক্রিনশট দিব। এটা হ্যাঁ এইটাই, না না, হ্যাঁ এটা ওকে। হয়েছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, আশা করি হয়ে গেছে ক্লাস শেষ। এটা একদম সহজ ছোট চ্যাপ্টার ছিল। আর সামনে আমরা বড় বড় চ্যাপ্টার পড়বো। কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে 6, এটা পড়বো আমরা। তারপর এর পরের যে চ্যাপ্টারগুলো আছে, জৈব যৌগ আছে, মানে তোমাদের জীবাশ্ম আছে, লাস্টের চ্যাপ্টারগুলো একটু বড় একটু কঠিন, ওইগুলো আমরা আরো গুরুত্ব দিয়ে পড়বো, আরো ভালো করে ভাইয়া পড়বো। উইকলি এক্সাম কালকে কয়টার সময় হবে? কালকে রাতে দিব কোশ্চেন, ঠিক আছে? আমি আজকে ঠিক আছে। সারা রাত বসে কোশ্চেন টোশ্চেন বানাবো তোমাদের, কালকে দিব। আচ্ছা, উইকলির জন্য সবাই একদম ভালো করে প্রিপারেশন নাও। কালকে সারা দিন আছে, আজকে রাত আছে, ঠিক আছে? এখনো 1.5 ঘন্টা পড়াশোনা করে 12টায় ঘুমায় যাও। আর হচ্ছে কালকে সকাল থেকে সারাদিন পড়াশোনা করো উইকলির জন্য। কয়টা চ্যাপ্টার হইলো তোমাদের তাইলে উইকলিতে? কেমিস্ট্রি হচ্ছে চ্যাপ্টার 5, তাই না? আটটা। কেমিস্ট্রি হচ্ছে কতক্ষণ এক্সাম হবে? চ্যাপ্টার 5। এক্সামে হবে, ধরো যদি 100 মার্কের এক্সাম হয় তাহলে ধরো 30 মিনিট পাবা বা 40 মিনিট পাবা। আর যদি 50 মার্কের এক্সাম হয় তাহলে 30 মিনিট পাবা। 50 মার্কের হইলে 25 থেকে 30 মিনিট, 100 মার্কের হইলে 30 থেকে 40 মিনিট। আচ্ছা, ফিজিক্সের কি পড়ানো হয়েছে এই সপ্তাহে? বল, তৃতীয় বল। চ্যাপ্টার 3 না? চ্যাপ্টার 3 পড়ানো হয়েছে। আর ওদিকে ম্যাথ পড়ানো হয়েছে কি? তৃতীয় এবং চতুর্থ। 3 আর 4, এই আর তো কিছু পড়ানো হয় না, এই 3টা না? আচ্ছা, সো তোমাদের চ্যাপ্টার হচ্ছে 1 2 3, মাত্র 4টা চ্যাপ্টার, ঠিক আছে? মাত্র 4টা চ্যাপ্টার, এটা একদমই সহজ। এর মধ্যে আবার দেখো এখানে হায়ার ম্যাথের চ্যাপ্টার 3 তে কিছু পড়াই নেই, 4 এ খালি একটু পড়াশোনা আছে। না, 4 এ কিছু পড়াই নেই, 3 তে একটু পড়াশোনা আছে, ঠিক আছে? কালকে কয়টা এক্সাম ভাইয়া? এক্সাম রাতে হবে 8টায়, ধরো রাত 8টায়। ভাই একটু আগে নেওয়া যায় না? আগে নেওয়া যায়। আচ্ছা, কোশ্চেন রেডি হলে তোমাদের বিকালেই দিয়ে দিব কোশ্চেন, ঠিক আছে? এরপর তোমরা যখন যে দেয়ার দিয়ে নিও। ওকে ভাইয়া। আচ্ছা, আমি জানাবো না। আর কালকে এক্সাম ওয়েবসাইটে, আচ্ছা ওয়েবসাইট থাক, তাহলে তোমার অনেকে অ্যাক্টিভ থাকো না, তো এই জন্য আমি ওয়েবসাইটে এক্সাম নিচ্ছি না একটাও। ওয়েবসাইট কিন্তু করা আছে, ওয়েবসাইট করলে একদম ইনস্ট্যান্ট মেরিট লিস্ট দেখা যায়, প্লাস টাইম ধরে এক্সাম দেওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে তোমরা ওয়েবসাইটে যদি এক্সাম নেই, 1 ঘন্টা টাইম থাকবে, ওই 1 ঘন্টায় তোমরা দেখা যাবে যে 5 জন এক্সাম দিছো, বাকি কেউ এক্সাম দাও নাই। তখন ওরা পরেও আর এক্সামটা দিতে পারবে না, এটা হচ্ছে পেইন, বুঝছো? এই জন্য ওয়েবসাইটে এক্সাম নিতে পারতেছি না। বাট ওয়েবসাইট যদি নেই তখন তোমাদেরই লাভ হইতো, কম টাইমে দিতে পারতা, মানে টাইমটা ধরে দিতে পারতা। 2 নাম্বার হচ্ছে মেরিট লিস্টে ইনস্ট্যান্ট দেখতে পারতা। আচ্ছা, যাই হোক, তাহলে পড়াশোনা করো, ঠিক আছে? ফি আমানিল্লাহ।